হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। দেখো, আমরা আজকে পড়ব পটল বাবু ফিল্ম স্টার, লিখেছেন সত্যজিৎ রায়। পড়া শুরু করছি। পটল বাবু সবে বাজারের থলিটা কাঁধে ঝুলিয়েছেন। এমন সময় বাইরে থেকে নিশিকান্ত বাবু হাঁক দিলেন, পটল, আছো নাকি হে? আগে হ্যাঁ, দাঁড়ান আসছি। নিশিকান্ত বাবু পটল বাবুকে ডাকছেন, বাড়িতে আছেন নাকি? পটল বাবু বলছেন, হ্যাঁ, আমি বাড়িতে আছি, দাঁড়ান আমি আসছি। নিশিকান্ত ঘোষ মশাই নেপাল ভট্টাচার্য লেনের পটলবাবুর তিনখানি বাড়ির পরেই থাকেন। তাহলে পটলবাবুর বাড়ি কোথায়? নেপাল ভট্টাচার্য লেন। ঠিক আছে, তাহলে পটলবাবুর তিনটে বাড়ির পরেই থাকেন নিশিকান্ত ঘোষ। বেশ আমোদের লোক। পটলবাবু থলে নিয়ে বেরিয়ে এসে বললেন, কি ব্যাপার সকাল সকাল? শোনো, তুমি ফিরছো কতক্ষণে? এই ঘন্টাখানেক। কেন? তারপর আর বেরোনোর ব্যাপার নেই তো? আজ তো ট্যাগোরস বার্থডে, মানে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। আমার ছোট শালার সঙ্গে কাল নেতাজি ফার্মেসিতে দেখা হলো। সে ফিল্মে কাজ করে, লোকজন জোগাড় করে দেয়। বলেন, বললে কি জানি, একটা ছবির একটা সিনের জন্য একজন লোক দরকার। যেরকম চাইছে, বুঝেছ, বছর 50 বয়স, বেটে খাটো, মাথায় টাক। আমার টক করে তোমার কথা মনে পড়ে গেল, তাই তোমার হদিশ দিয়ে দিলুম। বলেছি সোজা তোমার সঙ্গে এসে কথা বলতে। আজ সকালে 10টা নাগাদ আসবে বলেছে। তোমার আপত্তি নেই তো? ওদের রেট হিসেবে কিছু পেমেন্টও দেবে অবশ্যই। ঠিক আছে, তাহলে পটলবাবুকে এসে নিশিকান্ত বাবু বলছেন তাকে সিনেমার জন্য একজন লোক দরকার, তার ছোট শালার। তো সেই জন্য তিনি পটলবাবুর কথা বলেছেন তার কাছে। তিনি আসবেন 10টার সময় পটলবাবুর সঙ্গে দেখা করতে। সকালবেলা ঠিক এই ধরনের একটা খবর পটলবাবু আশাই করেননি। 52 বছর বয়সী ফিল্মে অভিনয় করার প্রস্তাব আসতে পারে, এটা তার মতো নগণ্য লোকের পক্ষে অনুমান করা কঠিন বই কি। এ যে একেবারে অভাবনীয় ব্যাপার। কি হে, হ্যাঁ কি না বলে ফেলো। তুমি তো অভিনয় টভিনয় করেছো এতকালে, তাই না? হ্যাঁ, মানে না বলার আর কি আছে? সে আসুক, কথা টথা বলে দেখি। কি নাম বললেন আপনার শালার? নরেশ দত্ত। বছর 30 বয়স, লম্বা দোহারা চেহারা। 10টা 10:30 নাগাদ আসবে বলেছে। ঠিক আছে। বাজার করতে গিয়ে আজ পটলবাবুর গিন্নির ফরমাস গুলিয়ে ফেলে কালো জিরের বদলে ধানি লঙ্কা কিনে ফেললেন। আর সৈন্ধব নুনের কথা তো বেমালুম ভুলে গেলেন। এতেও বেশি আশ্চর্য হবার কিছুই নেই। এতকালে পটলবাবুর রীতিমতো অভিনয়ের শখ ছিল। শুধু শখ কেন, নেশাই বলা চলে। যাত্রায়, শখের থিয়েটারে, পুজো পার্বণে, পাড়ার ক্লাবের অনুষ্ঠানে তার বাধা কাজ ছিল অভিনয় করা। হ্যান্ডবিলে কতবার নাম উঠেছে পটলবাবুর। একবার তো নিচের দিকে আলাদা করে বড় অক্ষরে নাম বেরুলো, পরাশরের ভূমিকায় শ্রী শীতলাকান্ত রায় পটলবাবু। তার নামে টিকিট বিক্রি হয়েছে বেশি। এমন সময়ও গেছে এককালে। তখন অবশ্যই তিনি থাকতেন কাঁচরাপাড়ায়। সেখানেই রেলের কারখানায় চাকরি ছিল তার। 1934 সনে কলকাতার হাডসন অ্যান্ড কিম্বারলি কোম্পানিতে আর একটু বেশি মাইনের একটা চাকরি আর নেপাল ভট্টাচার্য লেনে একটা বাড়ি পেয়ে পটলবাবু সস্ত্রীক কলকাতায় চলে আসেন। কটা বছর কেটেছিল ভালোই। আপিসের সাহেব বেশ স্নেহ করতেন পটলবাবুকে। 43 সনে পটলবাবু সবে একটা পাড়ার থিয়েটারের দল গড়ব গড়ব করছেন, এমন সময় যুদ্ধের ফলে আপিসে হলো ছাঁটাই। আর পটলবাবু 9 বছরের সাধের চাকরিটি কর্পূরের মতো উবে গেল। ঠিক আছে, তাহলে পটলবাবু বর্তমানে চাকরিহীন। সেই থেকে আজ অবধি বাকি জীবনটা রোজগারের ধান্ধায় কেটে গেল পটলবাবুর। গোড়ায় একটা মণিহারি দোকান দিয়েছিলেন, সেটা বছর 5 চলে উঠে যায়। তারপর একটা বাঙালি অফিসে কেরানিগিরি করেছিলেন কিছুদিন। কিন্তু বড় কর্তা বাঙালি সাহেব মিস্টার মিটারের অধ্যত্ব আর অকারণ চোখরাঙানি সহ্য করতে না পারায় নিজেই ছেড়ে দেন সে চাকরি। তারপরে 10টা বছর ইন্স্যুরেন্স দালালি থেকে শুরু করে কি না করেছেন পটলবাবু। কিন্তু যে অভাব, যে টানাটানি, সে আর দূর হয়নি কিছুতেই। সম্প্রতি তিনি একখানি লোহা লক্করের দোকানে ঘোরাঘুরি করছেন।
তার এক খুড়তুতো ভাই বলেছে সেখানে একটা ব্যবস্থা করে দেবে। তাহলে পটলবাবু কিন্তু চাকরির সন্ধানে এখন ঘুরছেন কোথায়, লোহা লক্করের দোকানে। আর অভিনয়, সে তো যেন আর এক জন্মের কথা। অজান্তে একটা দীর্ঘশ্বাসের সঙ্গে আবছা আবছা মনে পড়ে যায়, এই আর কি। নেহাত পটলবাবুর স্মৃতিশক্তি ভালো, তাই কিছু ভালো ভালো পার্টের ভালো ভালো অংশ এখনো মনে আছে। শুনো, পুনঃ পুনঃ গান্ডীব ঝঙ্কার, স্বপক্ষ আকুল মহারণে, যিনি শত পবন হুঙ্কার, পর্বত আকার গদা করিছে ঝঙ্কার, বৃকোদর সঞ্চালনে। ও, ভাবলে এখনো গায়ে কাঁটা দিয়ে ওঠে। নরেন দত্ত এলেন ঠিক 12:30টার সময়। তাহলে সময় দিয়েছিলেন 10:30, 10টা, এসেছেন 12:30টার সময়। পটল বাবু প্রায় আশা ছেড়ে দিয়ে নাইতে যাওয়ার তোড়জোড় করছিলেন, তিনি স্নান করতে যাওয়ার তোড়জোড় করছিলেন। এমন সময় দরজায় টোকা পড়ল। আসুন আসুন। পটল বাবু দরজা খুলে আগন্তুককে প্রায় ঘরের ভিতর টেনে এনে তার হাতল ভাঙা চেয়ারটি তার দিকে এগিয়ে দিলেন। বসুন। না না, বসবো না, নিশিকান্ত বাবু আপনাকে আমার কথা বলেছেন বোধহয়। এটি কে বলছেন? নরেশবাবু। হ্যাঁ হ্যাঁ, আমি অবশ্যই খুবই অবাক হয়েছি এতদিন বাদে। আপনার আপত্তি নেই তো? পটলবাবু লজ্জায় মাথা হেঁট হয়ে গেল। আমাকে দিয়ে? হ্যাঁ হ্যাঁ, মানে চলবে তো? নরেশবাবু গম্ভীরভাবে একবার পটলবাবু আপাদমস্তক চোখ বুলিয়ে নিয়ে বললেন, বেশ চলবে, খুব চলবে। কাজটা কিন্তু কালই। কাল রবিবার? হ্যাঁ। কোনো স্টুডিওতে নয় কিন্তু, জায়গাটা বলে দিচ্ছি আপনাকে। মিশন রো আর বেন্টিং স্ট্রিটের মোড়ের ফ্যারাডে হাউসটা দেখেছেন তো? 7 তলা বিল্ডিং একটা, সেইটের সামনে ঠিক 8:30টায় পৌঁছে যাবেন। ওইখানে কাজ, 12টার মধ্যে ছুটি হয়ে যাবে আপনার। নরেশবাবু উঠে পড়লেন। পটলবাবু ব্যস্ত হয়ে বললেন, কিন্তু পার্টটা কি বললেন না? পার্ট হলো গিয়ে আপনার একজন পেডেস্ট্রিয়ানের, মানে পথচারীর আর কি। একজন অন্যমনস্ক বদমেজাজি পেডেস্ট্রিয়ান। ভালো কথা। আপনার গলাবন্ধ কোট আছে কি? তা আছে বোধহয়। ওটাই পরে আসবেন। ডার্ক রং তো, বাদামি গোছের, গরম কিন্তু। তা হোক না। আর আমাদের সিনটাও শীতকালের, ভালোই হবে। কাল 8:30, ফ্যারাডে হাউস। ঠিক আছে, তাহলে পটলবাবুর কাজ জুটে গেল। অভিনয় 8:30টার সময় তাকে সময় দিয়ে গেল। পটলবাবু ধাঁ করে জরুরি প্রশ্ন মাথায় এসে গেল, পার্টটায় ডায়লগ আছে তো? কথা বলতে হবে তো? আলবাত, স্পিকিং পার্ট। আপনি আগে অভিনয় করেছেন তো? হ্যাঁ, তা একটু আধটু। তবে শুধু হেঁটে যাওয়ার জন্য আপনার কাছে আসবো কেন? সে তো রাস্তা থেকে যে কোনো একটা পেডেস্ট্রিয়ান ধরে নিলেই হলো। ডায়লগ আছে বই কি, এবং সেটা কাল ওখানে গেলেই পেয়ে যাবেন। আসি। নরেশ দত্ত চলে যাওয়ার পর পটলবাবু তার গিন্নির কাছে গিয়ে ব্যাপারটা খুলে বললেন। যা বুঝেছি, বুঝলে গিন্নি, এ পাঠটা হয়তো তেমন একটা বড় কিছু নয়। অর্থপ্রাপ্তি অবশ্যই আছে সামান্য, কিন্তু সেটাও বড় কথা নয়। আসল হচ্ছে, থিয়েটারে আমার প্রথম পার্ট কি ছিল মনে আছে তো? মৃত সৈনিকের পার্ট। স্রেফ হাঁ করে চোখ বুজে হাত পা ছড়িয়ে পড়ে থাকা। আর তার থেকেই আস্তে আস্তে কোথায় উঠেছিলাম মনে আছে তো? ওয়াটসন সাহেবের হ্যান্ডশেক মনে আছে? আর আমাদের মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান চারু বিশ্বাসের দেওয়া সেই মেডেল। এহ, সে তো সবে সিঁড়ির প্রথম ধাপ, কি বলবো। মানে যশ প্রতিপত্তি খ্যাতি যদি বেঁচে থাকি, ভবে হেমর গৃহিণী, এই সবই লোভিব আমি। পটলবাবু 52 বছর বয়সে হঠাৎ তিড়িং করে একটা লাফ দিয়ে উঠলেন। গিন্নি বলেন, করো কি? কিচ্ছু ভেবো না গিন্নি। শিশির ভাদুড়ি 70 বছর বয়সে চাণক্যের পাটে কি লাভখানা দিতেন মনে আছে? আজ যে পুনর্যৌবন লাভ করেছি। তখন তার স্ত্রী বলছেন, গাছে কাঁঠাল গোঁফের তেল, সাধে কি আর কোনোদিন কিছু হয় না? পটলবাবু বলছেন, হবে হবে, সব হবে। ভালো কথা। আজ বিকেলে একটু চা খাবো, বুঝেছ? আর সঙ্গে একটু আদার রস, নইলে গলাটা ঠিক।
পরের দিন সকালে মেট্রোপলিটন কোম্পানির ঘড়িতে যখন 8:07 তখন পটলবাবু এসপ্লেনেডের এসে পৌঁছলেন। সেখান থেকে বেন্টিং স্ট্রিট ও মিশর রো এর ফ্যারাডে হাউসে পৌঁছাতে লাগলো আরও মিনিট 10। বিরাট তোড়জোড় চলছে আপিসের গেটের সামনে। 3-4খানা গাড়ি, তার একটা বেশ বড়, প্রায় বাসের মতো, তার মাথায় আবার সব জিনিসপত্র। রাস্তার ঠিক ধারটায় ফুটপাথের উপর একটা তেপায়া কালো যন্ত্রের মতো জিনিস, তার পাশে কয়েকজন লোক ব্যস্ত সমস্ত হয়ে ঘোরাফেরা করছে। গেটের ঠিক মুখটাতে একটা তেপায়া লোহার ডান্ডার মাথায় আর একটা লোহার ডান্ডা আড়াআড়ি ভাবে শোয়ানো রয়েছে, আর তার ডগা থেকে ঝুলছে একটা মৌমাছির চাকের মতো দেখতে জিনিস। এছাড়া ইতস্তত ছড়িয়ে রয়েছে জনা ত্রিশেক লোক, যাদের মধ্যে অবাঙালিও লক্ষ্য করলেন পটলবাবু, কিন্তু এদের যে কি কাজ সেটা ঠাহর করতে পারলেন না। কিন্তু নরেশবাবু কোথায়? একমাত্র তিনি ছাড়া তো পটলবাবুকে কেউ চেনেন না। দুরু দুরু বুকে পটলবাবু এগিয়ে চললেন আপিসের গেটের দিকে। বৈশাখ মাস, গলাবন্ধ খদ্দরের কোটটা গায়ে বেশ ভারী বোধ হচ্ছে। গলার চারপাশ ঘিরে বিন্দু বিন্দু ঘাম অনুভব করলেন পটলবাবু। এই যে অতুলবাবু, এদিকে। অতুলবাবু! পটলবাবু ঘুরে দেখেন অফিসের বারান্দায় একটা থামের পাশে দাঁড়িয়ে আছেন নরেশবাবু। এগিয়ে গিয়ে নমস্কার করে বললেন, আমার নামটা বোধহয় ঠিক নোট করা নেই আপনার। শ্রী শীতলাকান্ত রায়। অবশ্যই পটলবাবু বলেই জানেন সকলে। থিয়েটারেও ওই নামে জানতো। ও, আপনি তো বেশ পাংচুয়াল দেখছি। পটলবাবু মৃদু হাসলেন। 9 বছর হাডসন কিম্বার্লিতে চাকরি করেছি। লেট হয়নি একদিনও। নট এ সিঙ্গেল ডে। বেশ বেশ, আপনি এক কাজ করুন, ওই ছায়াটায় গিয়ে একটু ওয়েট করুন, আমরা এদিকে একটু কাজ এগিয়ে নিই। টেপায়া যন্ত্রটায় পাশ থেকে একজন বলে উঠল, নরেশ। তখন নরেশবাবু বললেন, স্যার, উনি কি আমাদের লোক? হ্যাঁ স্যার, ইনি মানে ওই ধাক্কার ব্যাপারটা। ও ঠিক আছে, ওই জায়গাটা ক্লিয়ার করো তো, শট নেব। পটলবাবু আপিসের পাশেই একটা পানের দোকানের ছাউনির তলায় গিয়ে দাঁড়ালেন। বায়োস্কোপ তোলা তিনি এর আগে কখনো দেখেননি। তার কাছে সবই নতুন। থিয়েটারের সঙ্গে কোনো মিলই তো নেই। আর কি পরিশ্রম করে লোকগুলো ওই ভারী যন্ত্রটাকে পিঠে করে নিয়ে এখান থেকে ওখানে রাখছে। একটি 21-22 বছরের ছোকরা, 20-25-এর ওজন তো হবেই যন্ত্রটার। কিন্তু তার ডায়লগ কই? আর তো সময় নেই বেশি। অথচ এখনো তাকে যে কি কথা বলতে হবে তাই জানেন না পটলবাবু। হঠাৎ যেন একটু নার্ভাস বোধ করলেন পটলবাবু। এগিয়ে যাবেন নাকি? ওই তো নরেশবাবু, একবার তাকে বলা উচিত নয় কি? পার্টের পার্ট ছোটই হোক আর বড়ই হোক, ভালো করে করতে হলে তাকে তো তৈরি হতে হবে, তৈরি করতে হবে সেই পার্ট। না হলে এতগুলো লোকের সামনে তাকে যদি কথা গুলিয়ে ফেলে অপদস্থ হতে হয়। আজ প্রায় 20 বছর অভিনয় করা হয়নি যে। পটলবাবু এগিয়ে যেতে গিয়ে একটি চিৎকার শুনে থমকে গেলেন। সাইলেন্স! তারপর নরেশবাবুর গলা পাওয়া গেল, এবার শট নেওয়া হবে। আপনারা দয়া করে একটু চুপ করুন, কথাবার্তা বলবেন না, জায়গা ছেড়ে নড়বেন না, ক্যামেরার দিকে এগিয়ে আসবেন না। তারপর আবার সেই প্রথম গলার চিৎকার এলো, সাইলেন্স! টেকিং। এবার পটলবাবু লোকটিকে দেখতে পেলেন। মাঝারি গোছের মোটাসোটা ভদ্রলোকটি তেপায়া যন্ত্রটার পাশেই দাঁড়িয়ে আছেন। গলার একটা চেন থেকে দূরবীনের মতো একটা জিনিস ঝুলছে। ইনি কি পরিচালক নাকি? কি আশ্চর্য! পরিচালকের নামটাও যে তার জেনে নেওয়া হয়নি। এবারে পর পর আরও কতগুলো চিৎকার পটলবাবুর কানে এলো, স্টার্ট, সাউন্ড, রানিং, অ্যাকশন। অ্যাকশন কথাটার সঙ্গে সঙ্গেই পটলবাবু দেখলেন চৌমাথার কাছ থেকে একটা গাড়ি এসে আপিসের সামনে থামলো, এবং তার থেকে একটা মুখে গোলাপি রং মাখা স্যুট পরা যুবক দরজা খুলে প্রায় হুমড়ি খেয়ে নেমে হনহনিয়ে অফিসের গেট পর্যন্ত গিয়ে থেমে গেল। পরক্ষণে পটলবাবু চিৎকার শুনলেন, কাট! আর অমনিতেই সাইলেন্স ভেঙে গিয়ে জনতার গুঞ্জন শুরু হয়ে গেল। পটলবাবুর পাশেই একজন ভদ্রলোক তার দিকে ঝুঁকে পড়ে জিজ্ঞাসা করলেন, ছোকরাটিকে চিনলেন তো? পটলবাবু বললেন, কই না তো। ভদ্রলোক বললেন, চঞ্চল কুমার। তর তরিয়ে উঠছে ছোকরা, একসঙ্গে 4খানা বইয়ে অভিনয় করছে।
পটলবাবু বায়োস্কোপ খুব কম দেখেন, কিন্তু এই চঞ্চল কুমারের নাম যেন শুনেছেন দুই একবার। কটিবাবু বোধহয় এই ছেলেটিরই প্রশংসা করেছিলেন একদিন। বেশ মেকআপ করেছে ছেলেটি। ওই বিলিতি স্যুটের বদলে ধুতি চাদর পরিয়ে ময়ূরের পিঠে চড়িয়ে দিলে একেবারে কার্তিক ঠাকুর। কাঁচরাপাড়ায় মনত সরফে চিনুর চেহারায় কতকটা ওই রকম ছিল বটে। বেড়ে ফিমেল পার্ট করতো চিনু। পটলবাবু এবার পাশের ভদ্রলোকটির দিকে ঝুঁকে পড়ে ফিসফিস করে বললেন, "আম, আর পরিচালকটির নাম কি মশাই?" ভদ্রলোক অবাক হয়ে বলেন, "সে কি, আপনি তাও জানেন না? উনি যে বরেন মল্লিক, 3খানা ছবি পর পর হিট করেছে।" যাক, কতগুলো দরকারি জিনিস জানা হয়ে গেল। নইলে গিন্নি যদি জিজ্ঞেসে করতেন কার ছবিতে কার সঙ্গে অভিনয় করে এলে, তাহলেই মুশকিলে পড়তেন পটলবাবু। নরেশ একবার চা নিয়ে পটলবাবুর দিকে এগিয়ে এলো। "আসুন স্যার, গলাটা একটু ভিজিয়ে আলগা করে নিন, আপনার ডাক পড়লো বাবু বলে।" পটলবাবু এবার আসল কথা না বলে পারলেন না। "আমার ডায়লগটা এবেলা দিতেন তো।" ডায়লগ? আসুন আমার সঙ্গে।" নরেশ টেপায় যন্ত্রটার দিকে এগিয়ে গেলেন, পিছনে পটলবাবু। "এই শশাঙ্ক।" একটি হাফ শার্ট পরা ছোকরা এগিয়ে এলো নরেশের দিকে। নরেশ তাকে বলল, "এই ভদ্রলোক ওর ডায়লগ চাইছেন, একটি কাগজে লিখে দে তো সেই ধাক্কার ব্যাপারটা।" শশাঙ্ক পটলবাবুর দিকে এগিয়ে এলো। "আসুন দাদু, এই জ্যোতি, তোর কলমটা একটু দে তো, দাদুকে ডায়লগটা দিয়ে দি।" জ্যোতি ছেলেটি তার পকেট থেকে একটা লাল কলম বার করে শশাঙ্কের দিকে এগিয়ে দিল। শশাঙ্ক তার হাতের খাতা থেকে একটি সাদা পাতা ছিঁড়ে কলম দিয়ে তাতে কি জানি লিখে কাগজটা পটলবাবুকে দিল। পটলবাবু কাগজটার দিকে চেয়ে দেখলেন তাতে লেখা রয়েছে আহ। আহ! পটলবাবুর মাথাটা কেমন ঝিমঝিম করে উঠল। কোটটা খুলে ফেলতে পারলে ভালো হয়, গরম হঠাৎ অসহ্য হয়ে উঠেছে। শশাঙ্ক বললেন, "দাদু যে গুম মেরে গেলেন, কঠিন মনে হচ্ছে? এরা কি তাহলে ঠাট্টা করছে? সমস্ত ব্যাপারটাই কি একটা বিরাট পরিহাস? তার তো তার মতো নিরীহ নির্বিবাদী মানুষকে ডেকে এনে এত বড় শহরে, এত বড় রাস্তার মাঝখানে ফেলে রং তামাশা? এত নিষ্ঠুরও কি মানুষ হতে পারে?" পটলবাবু শুকনো গলায় বললেন, "ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না।" "কেন বলুন তো? শুধু আহ, আর কোনো কথা নেই?" শশাঙ্ক চোখ কপালে তুলে বলল, "বলেন কি দাদু, ও কি কম হলো নাকি? এ তো রেগুলার স্পিকিং পার্ট। বরেন মল্লিকের ছবিতে স্পিকিং পার্ট আপনি বলছেন কি? আপনি তো ভাগ্যবান লোক মশাই। জানেন, আমাদের এই ছবিতে আজ অবধি প্রায় 150 লোক পাঠ করে গেছে, যারা কোনো কথাই বলেনি, শুধু ক্যামেরার সামনে দিয়ে হেঁটে গেছে। অনেকে আবার হাঁটেও নি, স্রেফ দাঁড়িয়ে থেকেছে। কারোর কারোর মুখ পর্যন্ত দেখা যায়নি। আজকে দেখুন না, এই যে এরা সব দাঁড়িয়ে আছে ল্যাম্প পোস্টের পাশে, ওরা সবাই আছেন আজকের সিনে, কিন্তু একজনের একটিও কথা নেই। এমনকি আমাদের যে নায়ক চঞ্চল কুমার, তারও আজ কোনো ডায়লগ নেই, কেবলমাত্র আপনার কথা, বুঝেছেন?" এবার জ্যোতি বলে ছেলেটি এগিয়ে এসে পটলবাবুর কাঁধে হাত রেখে বলেন, "শুনুন দাদু, ব্যাপারটা বুঝে নিন। চঞ্চল কুমার হলেন এই অফিসের বড় চাকুরে। সিনটায় আমরা দেখাচ্ছি যে অফিসে একটা ক্যাশ ভাঙার খবর পেয়ে উনি হন্তদন্ত হয়ে এসে দৌড়ে অফিসে ঢুকছেন। ঠিক সেই সময় সামনে পড়ে গেছেন আপনি, একজন প্যাডেস্ট্রিয়ান। বুঝেছেন? লাগলো, লাগছে ধাক্কা, বুঝেছেন? আপনি ধাক্কা খেয়ে বলছেন আহ, আর চঞ্চল আপনার দিকে দৃকপাত না করে ঢুকে যাচ্ছে অফিসে। আপনাকে অগ্রাহ্য আম, করাতে তার মানসিক অবস্থা ফুটে বেরোচ্ছে, বুঝেছেন? ব্যাপারটা কত ইম্পর্ট্যান্ট ভেবে দেখুন।" আহ, এবার শশাঙ্ক এগিয়ে এসে বলল, "শুনলেন তো? যান, এবার একটু ওই দিকটায় যান দেখি, এদিকটায় ভিড় করলে কাজের অসুবিধা হবে। আর একটা শট আছে, তারপর আপনার ডাক পড়বে।" পটলবাবু আস্তে আস্তে আবার পানের দোকানটার দিকে সরে গেলেন। ছাউনির তলায় পৌঁছে হাতের কাগজটার দিকে আর দৃষ্টিতে দেখে আশেপাশের কেউ তাকে দেখছে কি না দেখে কাগজটা কুণ্ডলি পাকিয়ে নর্দমার দিকে ছুঁড়ে ফেলে দিলেন। আহ! একটা বিরাট দীর্ঘশ্বাস পটলবাবুর বুকের ভিতর থেকে উপরে উঠে এলো। শুধু একটি মাত্র কথাও না, শব্দ। আহ! গরম অসহ্য হয়ে আসছে। গায়ের কোটটার মনে হয় যেন
মন খানেক ওজন। আর দাঁড়িয়ে থাকা চললে না। পা অবশ হয়ে গেছে। পটলবাবু এগিয়ে গিয়ে পানের দোকানের ওদিকটায় আপিসটার দরজার সিঁড়ির উপর বসে পড়লেন। 9:30 বাজে। করালি বাবুর বাড়িতে শ্যামাসঙ্গীত হয় রবিবার সকালে। পটলবাবু নিয়মিত গিয়ে শোনেন। বেশ লাগে। সেইখানে যাবেন নাকি চলে? গেলে ক্ষতিটা কি? এসব বাজে আম খেলো লোকের সংসর্গে রবিবারের সকালটা মাটি করে লাভ আছে কিছু? আর অপমানের বোঝাটা যে বইতে হবে সেই সঙ্গে। সাইলেন্স। দূর, নিকুচি করেছে তোর সাইলেন্সের। যা না কাজ। আর তার ৩২ গুণ যা না কাজ তার ৩২ গুণ ফুটুনি আর ভড়ং। এর চেয়ে থিয়েটারের কাজ। থিয়েটার, থিয়েটার। অনেক কাল আগে একটা স্মৃতি পটলবাবুর মনের মধ্যে জেগে উঠল। একটা গম্ভীর সংযত অথচ সুরেলা কণ্ঠস্বরে বলা কতগুলো অমূল্য উপদেশের কথা। একটা কথা মনে রেখো পটল, যত ছোটই পাঠ তোমাকে দেওয়া হোক তুমি জেনে রেখো তাতে কোনো অপমান নেই। শিল্পী হিসাবে তোমার কর্তৃত্ব হবে সেই ছোট পাঠটি থেকেও শেষ রসটুকু নিংড়ে বার করে তাকে সার্থক করে তোলা। থিয়েটারের কাজ হলো ৫ জন মিলেমিশে কাজ। সকলের সাফল্যে জড়িয়েই নাটকের সাফল্য। পাকড়াশি মশাই দিয়েছিলেন এ উপদেশ পটলবাবুকে। গগন পাকড়াশি। পটলবাবুর নাট্যগুরু ছিলেন তিনি। আশ্চর্য অভিনেতা ছিলেন গগন পাকড়াশি। অথচ দম্ভের লেশমাত্র ছিল না তার মনে। ঋষিতুল্য মানুষ আর শিল্পীর সেরা শিল্পী। আরও একটা কথা বলতেন পাকড়াশি মশাই, নাটকের এক একটি কথা হলো এক একটি গাছের ফল। সবাই নাগাল পায় না সে ফলের। যারা পায় তারাও হয়তো তার খোসা ছাড়াতে জানে না। কাজটা আসলে হলো তোমার, অভিনেতার। তোমাকে জানতে হবে কি করে সে ফল পেড়ে তার খোসা ছাড়িয়ে তার থেকে রস নিংড়ে বের করে সেটা লোকের কাছে পরিবেশন করতে হবে। গগন পাকড়াশির কথা মনে হতে পটলবাবুর মাথা আপনা থেকেই নত হয়ে এলো। সত্যি কি তার আজকের পাঠের মধ্যে কিছুই নেই? একমাত্র কথা তাকে বলতে হবে। কিন্তু একটি কথা বলে কি এক কথায় তাকে উড়িয়ে দেওয়া যায়? আহ 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 পটলবাবু বারবার নানা সুরে কথাটা আওড়াতে লাগলেন। আওড়াতে আওড়াতে ক্রমে তিনি একটি আশ্চর্য জিনিস আবিষ্কার করলেন। ওই কথাটি নানা সুরে নানা রকম বললে মানুষের মনে নানা অবস্থা প্রকাশ করছে। চিমটি খেলে মানুষ যেভাবে বলে, গরম ঠান্ডা শরবত খেয়ে গরমে ঠান্ডা শরবত খেয়ে সেভাবে আহ বলে না। এই দুটো একদম আলাদা রকমের। এবার আচমকা কানে সুরসুরি খেয়ে বেরোয় আরো আরেক রকম এছাড়া আরো কত রকম রয়েছে। দীর্ঘশ্বাসের আহ, তাচ্ছিল্যের অভিমানের আহ, ছোট করে বলা আহ, লম্বা করে বলা আহ, চেঁচিয়ে বলা আহ, মৃদুস্বরে আহ, চড়া গলা খাদে গলা আবার টাকে খাদে শুরু করে বিসর্গোচ্চ স্বরে আশ্চর্য! পটলবাবুর মনে হলো তিনি যেন ওই একটি কথা নিয়েই একটি আস্ত অভিধান লিখে ফেলতে পারেন। এত নিরুৎসাহ হচ্ছিলেন কেন তিনি? এই একটা কথায় সোনার খনি। আম, তেমন তেমন অভিনেতা তো এই একটি কথাতেই বাজিমাত করে দিতে পারে। সাইলেন্স! পরিচালক মশাই ওদিকে আবার হুঙ্কার দিয়ে উঠেছেন। পটলবাবু দেখলেন জ্যোতি ছোকরাটি তার কাছেই ভিড় সরাচ্ছে। ছোকরাকে একটা কথা বলা দরকার। পটলবাবু দ্রুতপদে এগিয়ে গেলেন তার কাছে। আমার কাজটা হতে আর কতক্ষণ দেরি ভায়া? অত ব্যস্ত হচ্ছেন কেন দাদু? একটু ধৈর্য ধরতে হয় এসব ব্যাপারে। আরো আধ ঘন্টা খানেক অপেক্ষা করুন। নিশ্চয়ই নিশ্চয়ই অপেক্ষা করবো বই কি, আমি এই কাছাকাছি আছি। দেখবেন আবার সটকাবেন না যেন। জ্যোতি চলে গেল। স্টার্ট সাউন্ড। পটলবাবু পা টিপে টিপে শব্দ না করে রাস্তা পেরিয়ে উল্টো দিকে একটা নিরিবিলি গলিতে ঢুকে পড়লেন। ভালোই হলো, হাতে সময় পাওয়া গেছে কিছুটা। এরা যখন রিহার্সালের বিশেষ ধার ধারছে না, তখন তিনি নিজেই নিজের অংশটা অভ্যাস করে নেবেন। গলিটা নির্জন। একে আফিস পাড়া বাসিন্দা এমনিতেই কম, তাই রবিবার। যে কজন লোক ছিল সবাই ফ্যারাডে হাউসের
দিকে বায়োস্কোপের তামাশা দেখতে চলে গেছে। পটলবাবু গলা খাঁকড়ে নিয়ে আজকের এই বিশেষ দৃশ্যের আহ শব্দটি আয়ত্ত করতে আরম্ভ করলেন। আর সেই সঙ্গে আচমকা ধাক্কা খেলে মুখটা কিরকম বিকৃত হতে পারে, হাত দুটো কতখানি বেঁকে কিরকমভাবে চিতিয়ে উঠতে পারে, আঙুলগুলো কতখানি ফাঁক হতে পারে, আর পায়ের অবস্থা কিরকম হতে পারে, এই সবই একটা কাঁচের জানালায় নিজের ছায়া দেখে ঠিক করে নিতে লাগলেন। ঠিক আধ ঘন্টা পরেই পটলবাবুর ডাক পড়ল। এখন আর তার মনে কোনো নিরুৎসাহের ভাব নেই। উদ্বেগও কেটে গেছে তার মন থেকে। রয়েছে কেবল একটি চাপা উত্তেজনা ও রোমাঞ্চ। 25 বছর আগে স্টেজে অভিনয় করার সময় একটা বড় দৃশ্যে নামবার আগে যে ভাবটা তিনি অনুভব করতেন, সেই ভাব। পরিচালক বরেন মল্লিক পটলবাবুকে কাছে ডেকে বললেন, আপনি ব্যাপারটা বুঝে নিয়েছেন তো? আগে হ্যাঁ। বেশ, আমি প্রথমে বলবো স্টার্ট সাউন্ড। তার উত্তরে ভেতর থেকে সাউন্ড রেকর্ডিস্ট বলবে রানিং। বলা মাত্র ক্যামেরা চলতে আরম্ভ করবে। তারপর আমি বলবো অ্যাকশন। বললেই আপনি ওই থামের কাজটা থেকে এদিকে হেঁটে আসতে শুরু করবেন, আর নায়ক এই গাড়ির দরজা থেকে যাবে ওই অফিসের গেটের দিকে। আন্দাজ করে নেবেন যাতে ফুটপাতে এইরকম জায়গাটায় কলিশন হয়। নায়ক আপনাকে অগ্রাহ্য করে ঢুকে যাবে অফিসে, আর আপনি বিরক্ত হয়ে আহ বলে আবার হাঁটতে শুরু করবেন। কেমন? পটলবাবু বললেন, একটা রিহার্সাল। না না, বরেনবাবু বাধা দিয়ে বললেন, মেঘ করে আসছে মশাই, রিহার্সালের টাইম নেই। রোদ থাকতে থাকতে নেওয়া দরকার শটটা। কেবল একটা কথা। আবার কি? গলিতে রিহার্সাল দেওয়ার সময় পটলবাবুর একটা আইডিয়া মাথায় এসেছিল। সেটা সাহস করে বলে ফেলেন, আমি ভাবছিলাম আমার হাতে যদি একটা খবরের কাগজ থাকে, আর আমি যদি সেটা পড়তে পড়তে ধাক্কা খাই, মানে অন্যমনস্কতার ভাব ফুটিয়ে। বরেন মল্লিক তার কথাটা শেষ হতে না হতেই বললেন, বেশ তো ও মশাই, আপনার যুগান্তরটা এই ভদ্রলোককে দিন তো। হ্যাঁ, এবার এই থামের পাশে আপনার জায়গা নিয়ে রেডি হয়ে যান। চঞ্চল, তুমি রেডি? গাড়ির পাশ থেকে নায়কের উত্তর এলো, ইয়েস স্যার। গুড। সাইলেন্স। বরেন মল্লিক হাত তুললেন। তারপর হঠাৎ তক্ষুনি হাত নামিয়ে নিয়ে বলেন, ও হো হো, 1 মিনিট, কেষ্ট ভদ্রলোককে একটা গোঁফ দিয়ে দাও তো চট করে। ক্যারেক্টারটা পুরোপুরি আসছে না। কিরকম গোঁফ স্যার? ঝুপো, না চাড়া দেওয়া, না বাটারফ্লাই? রেডি আছে সবই। বাটারফ্লাই, বাটারফ্লাই, চট করে দাও, দেরি করো না। এই একটি কালো বেঁটে ব্যাকব্রাশ করা ছোকরা পটলবাবুর দিকে এগিয়ে এসে হাতে একটা টিনের বাক্স থেকে ছোট্ট চৌকো কালো গোঁফ বার করে আঠা লাগিয়ে পটলবাবুর নাকের কাছে সেঁটে দিল। পটলবাবু বলল, দেখো বাপু, ধাক্কাধাক্কিতে খুলে যাবে না তো? ছোকরা হেসে বলল, ধাক্কা কেন? আপনি দারা সিং এর সঙ্গে কুস্তি করুন না, তাও খুলবে না। লোকটার হাতে আয়না ছিল। পটলবাবু টুক করে তাতে একবার নিজের চেহারাটা দেখে নিলেন। সত্যি তো, বেশ মানিয়েছে, খাসা মানিয়েছে। পটলবাবু পরিচালকের কে তীক্ষ্ণ দৃষ্টি কে মনে মনে তারিফ না করে পারলেন না। সাইলেন্স, সাইলেন্স। পটলবাবুর গোঁফ পরা দেখে দর্শকদের মধ্যে একটা গুঞ্জন শুরু হয়েছিল। বরেন মল্লিকের হুঙ্কারে সেটা থেমে গেল। পটলবাবু লক্ষ্য করলেন সমবেত জনতার বেশিরভাগ লোকই তারই দিকে চেয়ে আছে। স্টার্ট সাউন্ড। পটলবাবু গলা খাঁকরিয়ে বলে নিলেন, 1 2 3 4 5। 5 পা আন্দাজ হাঁটলে পরে পটলবাবুর ধাক্কার জায়গায় পৌঁছবেন। আর চঞ্চল কুমারকে হাঁটতে হয় বোধহয় 4 পা। সুতরাং দুজনে যদি একসঙ্গে রওনা হয়, তাহলে পটলবাবুকে একটি বেশি জোরে হাঁটতে হবে, তা না হলে রানিং। পটলবাবু খবরের কাগজটা তুলে মুখের সামনে ধরলেন। 10 আনা বিরক্তির সঙ্গে 6 আনা বিস্ময় মিশিয়ে আহটা বলা বললে পরেই অ্যাকশন। জয়গুরু। খচ 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 খচ। ঠন। পটলবাবু হঠাৎ চোখে অন্ধকার দেখলেন। নায়কের মাথার সঙ্গে তার কপালে ঠোকাঠুকি লেগেছে। একটা তীব্র যন্ত্রণায় তাকে এক মুহূর্তের জন্য জ্ঞান শূন্য করে দিয়েছে। কিন্তু পর মুহূর্তেই এক প্রচণ্ড শক্তি প্রয়োগ করে আশ্চর্যজনকভাবে নিজেকে সামলে নিয়ে পটলবাবু 10 আনা বিরক্তির সঙ্গে 3 আনা বিস্ময় ও 3 আনা যন্ত্রণা মিশিয়ে আহ শব্দটা উচ্চারণ করে কাগজটা সামলে নিয়ে আবার চলতে আরম্ভ করলেন। কাট। ঠিক হলো কি? পটলবাবু গভীর উৎকণ্ঠার সঙ্গে বরেনবাবুর দিকে এগিয়ে এলেন। বেড়ে হয়েছে। আপনি তো ভালো অভিনেতা মশাই। সুরেন, কালো কাঁচটা একবার চোখে লাগিয়ে দেখ তো মেঘের অবস্থা কি? শশাঙ্ক এসে বললেন, দাদুর চোট লাগেনি তো? চঞ্চলবাবু মাথায় হাত বুলোতে বুলোতে এসে বললেন, ধন্যি মশাই আপনার টাইমিং। বাপের নাম ভুলিয়ে দিয়েছিলেন প্রায়। ওহ!
নরেশ ভিড় ঠেলে এসে বললে, আপনি এই ছায়াটায় দাঁড়ান একটু, আর একটা শট নিয়ে আপনার ব্যাপারটা করে দিচ্ছি। পটলবাবু ভিড় ঠেলে ঘাম মুছতে মুছতে আবার পানের দোকানের ছায়াটায় এসে দাঁড়ালেন। মেঘে সূর্য ঢেকে গরমটা একটু কমেছে, কিন্তু পটলবাবু তাও কোটটা খুলে ফেলেন। আহ, কি আরাম! একটা গভীর আনন্দ ও আত্মতৃপ্তির ভাব ধীরে ধীরে তার মনকে আচ্ছন্ন করে ফেলল। তার আজকের কাজ সত্যিই ভালো হয়েছে। একদিন অকেজো থেকেও তার এতদিন অকেজো থেকেও তার শিল্পী মন ভোতা হয়ে যায়নি। গগন পাকড়াশি আজ তাকে দেখলে সত্যিই খুশি হতেন, কিন্তু এরা কি সেটা বুঝতে পেরেছে? পরিচালক বরেন মল্লিক কি তা বুঝেছেন? তার এই সামান্য কাজ নিখুঁতভাবে করার জন্য তার যে আগ্রহ আর পরিশ্রম, তার কদর কি এরা করতে পারে? সে ক্ষমতা কি এদের আছে? এরা বোধহয় লোক ডেকে এনে কাজ করিয়ে টাকা দিয়েই খালাস। টাকা? কত টাকা? ৫, ১০, ২৫? টাকার তার অভাব ঠিকই, কিন্তু আজকের এই যে আনন্দ, তার কাছে ৫টা টাকা আর কি? মিনিট ১০ পরে নরেশ পানের দোকানের কাছে পটলবাবুর খোঁজ করতে গিয়ে ভদ্রলোককে আর পেল না। সে কি, টাকা না নিয়ে চলে গেল নাকি লোকটা? আচ্ছা ভোলা মন তো। বরেন মল্লিক হাঁক দিলেন, রোদ বেরিয়েছে, সাইলেন্স সাইলেন্স! ওহে নরেশ, চলে এসো, ভিড় সামলাও। ঠিক আছে, তাহলে বোঝা গেল এই আম, পটলবাবু ফিল্ম স্টারটা। পটলবাবু একজন খুবই দরিদ্র ব্যক্তি, কিন্তু তিনি মনোযোগ সহকারে অভিনয় করেন। ঠিক আছে, যখন তার মনের মতো অভিনয় হলো একটা ছোট শব্দ দিয়ে, একটা ছোট শটে, তখন কিন্তু তিনি টাকার তোয়াক্কা করলেন না। তিনি অভাবী মানুষ, কিন্তু তবুও তিনি টাকাটা না নিয়ে মনের আনন্দে চলে গেলেন। এখান দিয়ে বোঝা যায় মানুষের মানুষ যে কাজটি করে সেই কাজটি যদি সে মন থেকে করে, তাহলে সেই কাজটি আরো অনেক ভালো হয়। ঠিক আছে, তাহলে এখানে এটাই বলার উদ্দেশ্য যে কোনো মানুষের যে হবি বা কোনো মানুষের যেটা প্যাশন, যে কাজটা করে মানুষ আনন্দ লাভ করে, সেই কাজেই মানুষের এগিয়ে যাওয়া দরকার। সেই কাজেই তার উন্নতি আসে তাড়াতাড়ি। ঠিক আছে, এবং মানুষ মনে শান্তি পায়। টাকা যদি নাও পায়, টাকা যদি বেশি সে নাও পায়, তবুও তার মনে শান্তি থাকে। ঠিক আছে, তাহলে আজকে ভিডিওতে এই পর্যন্তই। এই গল্পটি পুরো হলো, এরপরে এর হাতে কলমে করব আমরা পরের দিন। আজকের ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ।